আন্দোলনের নামে তাণ্ডব চলেছিল। সাধারণ নারী পুরুষকে হত্যা করা হয়েছে, পেট্রোল বোম নিক্ষেপ করা হয়েছে, রেল লাইন উপড়ে ফেলা হয়েছে, কম্পার্টমেন্ট জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাসে সিএনজিতে রিক্সায় পেট্রোল বোম নিক্ষেপ করা হয়েছে। এবং ঢাকা মেডিকেল কলেজের যে বার্নিং ইউনিটে আমি গিয়েছিলাম, বার্ন ইউনিটে, সেখানে শুধু নারী শিশুর অগ্নিদগ্ধ নারী শিশুর চিৎকার শুনেছি। এটা কি গণতান্ত্রিক আন্দোলন? তখন আমরা মনে করেছি দেশ একটা নৈরাজ্যের দিকে যাচ্ছে, এই সহিংসতা থেকে দেশকে বাঁচাতে হবে এবং দেশের শান্তি এবং স্থিতির দিকে নিয়ে যেতে হবে। গণতন্ত্রের পূর্বশর্ত হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা, দেশের শান্তি ফিরিয়ে আনা। এবং সেই প্রেক্ষাপটে কিন্তু সাংবিধানিক ধারাকে অব্যাহত রাখার জন্য এবং গণতন্ত্র প্রক্রিয়াকে চলমান রাখার জন্য আমরা 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। জিয়াউদ্দিন বাবলু, আমি একটু আপনাকে থামাতে হচ্ছে। আসলে আমরা ফিরবো আপনার কাছে সেই যেই নির্বাচন হয়েছে সেটি প্রতিনিধিত্বশীল নির্বাচন হয়েছে কিনা, এরই মধ্যে মধ্যবর্তী নির্বাচনের দাবি নাকচ করে দেওয়া হয়েছে, এই বিষয়গুলি নিয়ে ফিরবো। দর্শক, তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যে স্টুডিওতে আছেন আমার সঙ্গে শ্যামল দত্ত চট্টগ্রাম এবং রাজশাহীতে আছেন জিয়াউদ্দিন বাবলু এবং জুনায়েদ সাকি। শুরুতেই ফিরতে চাই জিয়াউদ্দিন বাবলু, আপনার কাছে। আপনি বলছিলেন যে 5 জানুয়ারি নির্বাচনের প্রেক্ষাপটটা আপনি তুলে ধরছিলেন, কিন্তু সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু বিষয় আপনাকে উল্লেখ করতে চাই যে আপনি জানেন যে গতকাল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন সাংবাদিকদেরকে যে ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে আসবে তদন্তের জন্য। এখন বিষয়টা কি এরকম? আসলে আমরা যতখানি জানি বুঝি তাতে করে ভারতীয় তদন্ত সংস্থাকে বাংলাদেশ সাহায্য করতে পারে, কিন্তু তারা বাংলাদেশে এসে বাংলাদেশে তদন্ত করবে, এটা কি গ্রহণযোগ্য? জিয়াউদ্দিন বাবলু। আমি এটা শুনেছি আপনার মতোই, কিন্তু এটা কতখানি আইনগত ভিত্তি আছে বা তথ্য নির্ভর আমি সে সম্পর্কে কিছু বলতে পারবো না। তবে আমি মনে করি যে দুই দেশের মধ্যে অনেক রকম স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স থাকতে পারে, স্ট্র্যাটেজিক কমিটমেন্ট থাকতে পারে, এবং সেগুলি সরকারের একটা ওভার্ট ফর্মে থাকে, একটা কাভার্ড ফর্মে থাকে। এখন এটা কোন ফর্মে আছে এবং ভিতরে আন্ডারস্ট্যান্ডিং কীভাবে আছে সেটা বলতে মুশকিল। শুধু আমাদের দেশে নয়, ভারতের সাথে মনে করেন ইসরায়েলের যে মোসাদ গোয়েন্দা সংস্থা, তারা আমরা অনেক সময় শুনি তারা ভারতীয়কে হেল্প করছে। সেটা কীভাবে হেল্প করছে আমি জানি না। এই ধরনের আজকাল ইন্টারন্যাশনাল পলিটিক্সে এই ধরনের সহযোগিতা কাভার্ড ফর্মে থাকতেই পারে। এই বিষয়ে আপনার কিছু বলার আছে? না, প্রথমত এটা মানে বাংলাদেশে ভারতীয় সংস্থা তদন্ত করতে আসবে, এটা কিভাবে কোন কর্তৃপক্ষ অনুমতি দেওয়া হয়েছে, কি প্রক্রিয়া দেওয়া হয়েছে, এগুলো সম্পর্কে আমরা এখনো জানি না পরিষ্কারভাবে। এবং এই বিষয়গুলো বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের মানে একটা শাসন ব্যবস্থার গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে যেহেতু জড়িত, ফলে আমাদের নাগরিকদেরকে এবং রাজনৈতিক দলগুলোকে এগুলো জানতে হবে এবং তারপরেই এই বিষয়ে আমরা আমাদের অবস্থান জানাতে পারবো। কিন্তু সাধারণভাবে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশকে একটা মানে এখানে একটা ওয়ার অন টেরর কিংবা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের জমিন তৈরির একটা চেষ্টা দীর্ঘদিন ধরে আছে, এবং তারই ফলাফল আমরা এই ধরনের নানান ঘটনাবলী দেখতে পাচ্ছি, এবং সেটা পুরো অঞ্চল জুড়ে, এবং সেইগুলো থেকে এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়। ফলে এই পুরো জিনিসটাকে আমাদের একটা বড় এই বিষয়ের সঙ্গে আসলে কি মনে হয় যে মানে জবাবদিহিতা, একটা প্রতিনিধিত্বশীল সরকারের যে জবাবদিহিতা, সেই সব জায়গায় কোথাও কোনো ঘাটতি আছে বলে আপনার মনে হয়? না, বটেই। মানে সরকার যখন জনগণের কাছে জবাবদিহিতার কোনো জায়গা প্রয়োজন বোধ করে না কিংবা তার কোনো বাধ্যবাধকতা থাকে না, তখন তারা তো কেন কোনটা কি করছে সে বিষয়ে তারা জনগণকে জানাতেও তারা খুব আগ্রহী থাকে না। ফলে এই ধরনের একটি মানে ঘটনা বাংলাদেশে একটি বিদেশি সংস্থা যে কোনো দেশ থেকে আসুক না কেন, তারা কোন প্রক্রিয়ায় বাংলাদেশে তাদের তৎপরতা চালাবে সেটা নাগরিকদের জানার
অধিকার মানে আছে, এবং সেই বিষয়গুলো আমাদের নাগরিকদের কাছে স্পষ্ট করা সরকারের দায়িত্ব। জি, এবং জি। সেক্ষেত্রে যদি জনাব শ্যামল দত্ত, দেখেন আমরা গত কিছুদিন ধরেই দেখছি যে ভারতে যে কলকাতায় পশ্চিমবঙ্গে যে জঙ্গি তৎপরতার কথা আমরা দেখছি, হ্যাঁ, সেইগুলি সম্পর্কে বাংলাদেশ বলেছে যে তারা তথ্য চায়, কিন্তু তথ্য আদৌ কোনো পেয়েছে কিনা এই সম্পর্কিত কোনো এটা রকম আসলে আমার ধারণা যে সরকারের উচিত জিনিসটাকে আর একটু খোলাসা করে স্পষ্ট করা দেশের মানুষের কাছে। সম্প্রতি কয়েকটা খবর আছে যেগুলো আসলে সেভাবে আমরা খেয়াল করি না। আপনি খেয়াল করবেন পঙ্কজ সরণ যিনি ঢাকায় ভারতের হাই কমিশনার, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখা করে আমরা জেনেছি তিনি এই বর্ধমান কাণ্ডের নানা রকমের তথ্য উপাত্ত দিয়েছেন। তারপরেই আজকে আমরা আজকেই খবর এসেছিল যে ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশে আসতে পারে। আজকে প্রথম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল স্বীকার করলেন আইজি পদমর্যাদার যে সংগঠনটি এই মুহূর্তে তদন্ত করছে সেটির নাম হচ্ছে এনআইএ, ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি, তার একজন আইজি পদমর্যাদার কর্মকর্তা বাংলাদেশে এসে তদন্ত আসার করবেন। অনুমতি দেওয়া হয়েছে এবং তিনি এসে তদন্ত করবেন, কিন্তু কবে আসবেন, তার মোডালিটি কি হবে, তার কার্য পদ্ধতি কি হবে, আর এই বিষয়গুলো আমার ধারণা যে বাংলাদেশ তদন্ত করবে, ভারত এখানে সহায়তা করতে পারে, কিন্তু বাংলাদেশের ভিতরে এসে ভারতীয় গোয়েন্দা বাহিনী সহায়তা করবে আমি জানি না এটার স্পষ্টত রূপটা কি, এবং এটা নিয়ে আরো এক্সপ্লেন করা সরকারের দায়িত্ব বলে আমি মনে করি। কারণ অলরেডি নিশ্চয়ই খবর সরকার, এসেছে, আমরা আশা করি আসলে সরকার এই দায়িত্ব পালন করবে, মানুষের মনে যে সমস্ত প্রশ্ন এই নিয়ে উঠেছে সেই প্রশ্নগুলির জবাব দেবে। জিয়াউদ্দিন বাবলু, জুনায়েদ সাকি এবং শ্যামল দত্ত, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। দেশে আইনের শাসন, সত্যিকার অর্থে আইনের শাসন, গণতন্ত্র যা বলতে যা বোঝায় তা প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশা রেখেই শেষ করছি আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন।